খোকাবাবুকে নির্মম মহিলা যতই নেতা বানানোর চেষ্টা করুন না কেন, হবে না। ও নেতা মেটেরিয়াল নয়, ও তোলাবাজ মেটেরিয়াল। খোকাবাবু গেছিলেন ইচ্ছা করে, উনি চাইছিলেন এরকম একটা ঘটনা ঘটুক, উনি নেতা হবেন, কিন্তু খোকা খোকাই থাকবেন। দুর্বৃত্ত কখনো নেতা হয় না। এই আমাদের সিআইডি ওকে গ্রেপ্তার করবে, তারপরে ইডির হাতে তুলে দেবে। এরকম নির্লজ্জ, কোনো চক্ষু লজ্জা নেই। এখনও বড় বড় কথা। অন্য হলে তো ঘরের কোণে মুখ লুকিয়ে বসে ইন্ট্রোস্পেকশন করতো, তা না করে তড় পাচ্ছে। হ্যাঁ, তড় পাচ্ছে, দলটাই থাকবে না ওর। তৃণমূল ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজীব গান্ধী নাকি? হ্যাঁ, ২৫০০ পুলিশ নিয়ে ঘুরতো ভেলেববাজটা। সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে রীতিমতো পাকে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে পাকে নয়, ডিমে পড়া ভালো। তার কারণ একের পর এক হেলমেটের ওপরে, গায়ের ওপরে আছড়ে পড়ল ডিম, আর তা নিয়ে রীতিমতো তোলপাড় বঙ্গ রাজনীতি। আর এই মুহূর্তে একই সঙ্গে দেখা যাচ্ছে যে বেলভিউতে তিনি গেলেন, কিন্তু তাকে ভর্তি নেওয়া হলো না। অবশ্য অ্যাপোলোতেও তাকে ভর্তি নেওয়া হয়নি, তার কারণ তার নাকি তেমন কিছুই হয়নি। সেই সমস্ত কিছু নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব নিয়ে আজকে আলোচনা পর্ব, আর পাশে পেয়ে গিয়েছে অবশ্যই অর্কপ্রভদাকে। দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। এই রকম ভাবে হেনস্থা, একের পর এক ডিম বর্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ের ওপরে, ছিঁড়ে গেল তার জামা এবং চড়চাপাটি মারা হলো তাকে। কিভাবে দেখছেন বিষয়টি? প্রথম কথা, কোনো রাজনৈতিক নেতাকে এরকম পরিস্থিতির মুখে যাতে না পড়তে হয় সেটাই আমি চাইব। কিন্তু জনরোষ বলেও তো একটা কথা আছে। এই ক্যামাক্সিডের ফেরেববাজটা বিগত, ও যবে থেকে রাজনীতির রঙ্গমঞ্চে এসছে, সাংসদ হয়েছে ২০১৪, ১ দশকের বেশি সময় ধরে বঙ্গবাসীর উপর অত্যাচার করেছে। এবং ওর হুমকির জন্য কত মহিলার মাথার সিঁদুর মুছে গেছে, কত সন্তান পিতৃহারা হয়েছে, কত মাতৃশক্তিকে লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে। নির্বাচনের আগে এই ফেরেববাজটা তর্জনী উঁচিয়ে কী বলছিল? ৪ তারিখের বেলা ১২টার পর ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে, ডায়মন্ড হারবার বা অন্য কোনো একটা কেন্দ্রে বিজেপির প্রার্থীকে ডায়মন্ড হারবার বাজারে মাছ বিক্রি করাবে। আর একটা দুষ্কৃতী জাহাঙ্গীর ওকে আবদার করেছিল ইলেকট্রিক চুল্লি বানিয়ে দেওয়ার জন্য। তখন এই ফেরেববাজটা বলেছিল, ইলেকট্রিক চুল্লি বানিয়ে দেবো, ৪ তারিখের পর যাতে হার্ট অ্যাটাক হবে তাদের সৎকার করা হবে। মানুষের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছলে এই ধরনের কথা বলতে পারে? মানে কার্যত মৃত্যু কামনা করছে মানুষের। তো জননষ্ট হবেই। দুর্বৃত্ত তো, ও তো রাজনৈতিক নেতা নয়, একটা প্রতিষ্ঠিত ডাকাত দলের অধীশ্বর, ডাকাতির সাম্রাজ্য তৈরি করেছে। খোকাবাবুকে নির্মম মহিলা যতই নেতা বানানোর চেষ্টা করুন না কেন, হবে না। ও নেতা মেটেরিয়াল নয়, ও তোলাবাজ মেটেরিয়াল। আরে তৃণমূলের লোকজনই বলছে ও প্রতিষ্ঠিত তোলাবাজ। টিকিট বিক্রি করেছে টাকা নিয়ে। ওর সবকটা সঙ্গী সাথী হচ্ছে প্রতিষ্ঠিত তোলাবাজ। যে যত বেশি টাকা তুলে ওকে দিতে পারবে সে তত বড় নেতা। কোত্থেকে টাকা খায়নি? আবাস থেকে খেয়েছে, ১০০ দিনের কাজের থেকে খেয়েছে, আমফানের ত্রাণ দুর্নীতি, ত্রিপল দুর্নীতি থেকে খেয়েছে, গরু পাচার থেকে খেয়েছে, কয়লা বাজার থেকে খেয়েছে, চাকরি পাচার করে খেয়েছে। এত লোভ, এত লোভ, এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। ওই এত পুলিশ নিয়ে যখন ঘুরতো, ৩৫টা গাড়ির কনভয়, কোনো রাষ্ট্রপ্রধান যাচ্ছে যেন। এখন কি করুণ পরিস্থিতি হয়েছে। খোকাবাবু গেছিলেন ইচ্ছা করে, উনি চাইছিলেন এরকম একটা ঘটনা ঘটুক, উনি নেতা হবেন, কিন্তু খোকা খোকাই থাকবেন। দুর্বৃত্ত কখনো নেতা হয় না। অনেকে অখিলেশ, মল্লিকার্জুন খাড়গে টার্গে সব প্রতিবাদ জানিয়েছেন। অখিলেশ কিছু জানে বাংলায়? হ্যাঁ, ও তো আবার হারবে যোগী আদিত্যনাথের কাছে। হ্যাঁ, যখন এই ছোঁড়া টাকা লুট করলো, বকরা ছাড়া কিছু করতো না, তখন একটা কথা বলেনি অখিলেশ, বলেনি মল্লিকার্জুন খাড়গে, বলেনি। এখন এই দুর্বৃত্ত যখন জনরোষের শিকার হচ্ছে তখন দরদ উতলে পড়ছে।
বাংলার মাটির সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই তাদের সহমর্মিতা জ্ঞাপনে কিছু এসে যায় না। দাদা, আরও একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে একটি ছোট্ট ভিডিও ক্লিপ বলতে পারি, সেটা হচ্ছে যে নাটক জমাতে নিজের গায়ের জামাটা কিছুটা নিজেই ছিঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি চেয়েছিলেন যে এইভাবে আরও একবার একটু লাইমলাইটে ফিরে আসার জন্য? 28 দিন পরে ঘরের বাইরে গেছে, মিডিয়া থাকবে, একটা নাটক হলে তো মন্দ হয় না। ওই রকম তো একটা পরিকল্পনা ছিল। দিদিমণি হচ্ছেন নাটকে মহিলা, আর ও তো নাটক করতে অভ্যস্ত, ছোটোবেলা থেকে নাটক দেখছে। হ্যাঁ, একদম অক্ষত বা প্লাস্টার করে 2021 ঘুরে বেড়ালেন, হুইল চেয়ারে করে ঘুরে বেড়ালেন। তো নাটক দেখে যে বড় হয়েছে নিজের পিসিমণির কাছ থেকে, প্রতিনিয়ত নাটক, তো সে নাটকে তো অভ্যস্ত হবেই। কারোর কোনো সিম্প্যাথি নেই। এই যে ফেরেব্বাসটা মার খেয়েছে, ডিম ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে, চোর বলেছে, কারোর কোনো সিম্প্যাথি নেই। সিম্প্যাথিটা থাকবে কেন? যে দুর্বৃত্তের শাসন প্রতিষ্ঠা করেছে, তা দুর্বৃত্তের শাসন প্রতিষ্ঠা করলে যা হয় তাই হয়েছে। মানুষের জনরও সেভাবেই তো আছড়ে পড়ে। তবে দেখা গেল যে এত কিছুর পরেও, এত ডিম বর্ষণ, চর্চাপাটি বর্ষণ, তারপরেও বিন্দুমাত্র না দমে কিছুটা পুষ্পা মেজাজে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে নেহাত হেলমেটটা ছিল, না হলে আমার মাথাটাই ফেটে যেত। দেখুন, মানুষ দেখুক, পুলিশ দেখুক, কোনো নিরাপত্তা নেই। বাংলাতে কি এটাই সুশাসন? এবং তিনি বলেছেন এভাবে আমাকে দমানো যাবে না, আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই থাকবো। যাই হোক, উনি জেলে যাবেন, আজ না হয় কাল। এত চুরি ডাকাতি করেছেন, ওনাকে জেলের ভাতটা খেতেই হবে। হ্যাঁ, ও রক্ষা কবচ নিয়েছিল। এই আমাদের সিআইডি ওকে গ্রেপ্তার করবে, তারপরে ইডির হাতে তুলে দেবে। অনেক ধমকেছে, অনেক চমকেছে, অনেক টাকা লুট করেছে, অনেকে সর্বনাশ করেছে। ওর একমাত্র গন্তব্য হচ্ছে জেল। জেলে ওকে যেতেই হবে। ও যত সব বলুক না কেন, ওসব ববি বলবে না। মানুষ ওকে বিশ্বাসই করে না, ওকে নেতা বলেই মানে না, দুর্বৃত্ত বলে। তবে দাদা, দেখা গেল যে রাত্রিবেলায় যখন একের পর এক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো, সেখানে উপস্থিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে অ্যাপোলোতে ভর্তি নেওয়া হলো না, তারপরে বেলভিউতে নিয়ে যাওয়া হলো। সেখানেও রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিলেন মমতা। কি করবেন, ওনাকেও লাইমলাইটে থাকতে হবে। হেরে গেছেন, জনগণের কাছে হার স্বীকার করে কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করুন। এত বড় মুখে কথা কি? লুট করেছেন বাংলাকে। এতটা নির্লজ্জ এই ভদ্রমহিলা বলা তো উচিত না, নির্মম মহিলা। তাই এখনো কোনো ক্ষমা চাইছেন না। গণতান্ত্রিক থাপ্পড় মেরেছে পশ্চিমবঙ্গের মানুষ, তাও কীরকম নির্লজ্জ, কোনো চক্ষু লজ্জা নেই, এখনও বড় বড় কথা। অন্য হলে তো ঘরের কোণে মুখ লুকিয়ে বসে ইন্ট্রোস্পেকশন করতো, তা না করে তর পাচ্ছে। হ্যাঁ, তর পাচ্ছে, দলটাই থাকবে না ওর। তৃণমূল ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ হবে। দাদা, তবে একই সঙ্গে তিনি সরাসরি থ্রেটকে দায়ী করছেন। তিনি বলছেন যে উপর মহল থেকে থ্রেট দেওয়া হয়েছিল বলেই অভিষেকের সঠিক চিকিৎসা করতে ভয় পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। থ্রেট ফেট দেওয়া হয়নি, এসব ওনার কল্পনা প্রসূত। হ্যাঁ, মিথ্যা কথা এত বলেন না উনি, সবসময় মিথ্যা কথা বলেন, সব সময় সত্যি কথা বলেন না কখনো। আবার মিথ্যা কথা বললেন। বাংলার মানুষ ওনার নাটক জানে, উনি যে ধরনের নাটক করতে অভ্যস্ত সেটা বাংলার মানুষ অতীতেও দেখেছে, আবারও দেখলো। অভিষেকের জন্য কারুর বিন্দু মাত্র সহানুভূতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি বলেছেন, দাবি করেছেন বলা চলে, যে আমরা কারো গায়ে স্পর্শ পর্যন্ত করিনি। এদিকে অভিষেককে যেভাবে হেনস্থা, বিধানসভার ফলাফল বেরোনোর পর কত বিজেপির কর্মী খুন হয়েছিল, কত মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়েছিল। এই বেলেগাড়াতে অভিজিৎ সরকারকে নির্মমভাবে খুন করা হয়েছিল। ওই নির্মম মহিলার কথা বেশি আলোচনা করাই ভালো। উনি বাংলার অভিশাপ, বাংলাকে নষ্ট করেছেন, বাংলা ডাইনি মুক্ত হয়েছে। কেন আবার নির্মম মহিলা কি বলছেন, কেন বলছেন, ওইসব নিয়ে আলোচনা করবেন না। বাংলার মানুষ উন্নয়নের সড়কে হাঁটতে চায়। নির্মম মহিলার 15 বছরের কালো জমানাকে বাংলার মানুষ ভুলতে চায়। আবার দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চণ্ডীতলা বিধানসভায় একটি ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন এবং তাকে নাকি হামলা করা হয়। তবে মানে ভিডিওতেই পরিষ্কার দেখা যাচ্ছে সামান্য আঘাত লেগেছে তার মাথাতে, কিন্তু তিনি রাস্তাতে শুয়ে পড়লেন এবং বললেন আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি তো দেখিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কাকলি ঘোষ রশ্মিদার যা বলেছেন, এর থেকে স্পষ্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীরকম আচরণ করেন। হ্যাঁ, উনি সবসময় উত্তেজিত হয়ে থাকেন, অসংলগ্ন কথাবার্তা বলেন। হ্যাঁ,
তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। দাদা, এই যে সোনারপুর, এই যে অঞ্চল, এটাকে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ছিল একসময়। তবে সেখানে দেখা গেল সায়নী ঘোষ কিংবা অরূপ চক্রবর্তী, সন্দীপন সাহা, শ্রেয়া পাণ্ডে, এই সমস্ত নেতানেত্রীদের কোনো রকম দেখা তো অনেক দূরের কথা, তাদের প্রতিক্রিয়া পর্যন্ত পাওয়া গেল না। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে পিছে তারা ঘুরত। ওদের মুখ লুকোবার জায়গা নেই, সব এখন দায় ঝেড়ে ফেলতে চাইছে, কেউ বিজেপির দিকে যেতে চাইছে, কেউ পাপস্খলন করতে চাইছে। দুর্বৃত্তের সঙ্গী ছিল এরা। এরা তো সব ধোয়া তুলসী পাতা নয়। এ ছানবিন করলে এদেরও অনেক রকম বেআইনি কাজ কারবারের সন্ধান পাওয়া যাবে। হ্যাঁ, তৃণমূল অতীত, তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। বুথের ভবিষ্যৎ থাকতে পারে, তৃণমূলের নেই। খুব তাড়াতাড়ি এই দলটা উঠে যাবে। দাদা, আমরা ওই অঞ্চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যারা স্থানীয় মানুষজন তাদের সঙ্গে কিছু কথা বলি। যেই সঞ্জুবাবুর কথা বলা হচ্ছে, যে যার নিহত কর্মী আর কি আশা করতে বলে স্থানীয় মানুষরা বলছেন। হ্যাঁ, আমি জানি না, সবকটা মৃত্যু খুব দুঃখজনক। আর তৃণমূলের এইসব মায়াকান্নার কোনো মানে নেই। কারণ 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাস কি হয়েছিল বাংলায় জানে। এবার কিছুই হয়নি। বিজেপি কর্মীরা যদি রাস্তায় নামতো, যারা এখন বিবৃতি দিচ্ছে তৃণমূলের হয়ে, তারা কেউ বিবৃতি দেওয়ার জায়গায় থাকতো না। বিজেপি কর্মীরা সংযত হয়ে আছে, সেই জন্য বাংলায় বড় রকমের কোনো ঘটনা ঘটেনি। যা দু একটা হয়েছে সেগুলো না হওয়া বাঞ্ছনীয়। এদিকে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার ওপরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে নিরাপত্তা তুলে নিয়ে হামলার জের, রাজীব গান্ধীর সময় দেখেছি আবার এই একই প্রবণতা। এটা কি করে হয়? পুলিশ প্রশাসন কি করছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজীব গান্ধী নাকি? হ্যাঁ, 2500 পুলিশ নিয়ে ঘুরতো ভেলেববাজটা। এসব ছেঁদো কথা কুণাল ঘোষ বলে কেন? হ্যাঁ, প্রচণ্ড ছেঁদো কথা বলেন উনি। আর ভাবটা খুব বিজ্ঞ, উনি সব বোঝেন। হ্যাঁ, এদের প্রসঙ্গ যত কম পাবলিক ডোমেনে আলোচনা হবে, বাংলার মানুষের তত ভালো লাগবে, শান্তি পাবে। এরা 15 বছর ধরে বাংলাকে জ্বালিয়েছে। কুণাল ঘোষের অমৃত বচন আমরা জানি। শুভেন্দু অধিকারীকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করতেন একসময়, তবে পরবর্তীকালে করেননি, সুবুদ্ধির উদয় হয়েছিল। আর কুণালবাবু আগে এটা বলুন না, সারদার সবথেকে বড় সুবিধাভোগীর নাম তো উনি বলে দিয়েছিলেন। তার আঁচলের তলায় আবার আশ্রয় নিলেন কেন? কেন কথাটা তো উইথড্র করেননি? বলুন না, সেদিনকে আমি যেটা বলেছিলাম সেটা ভুল, তা তো বলেননি। সেই অবস্থানেই আছেন। তাহলে সারদার সবথেকে বড় সুবিধাভোগীর আঁচলের তলায় আশ্রয় নিয়ে কুণালবাবু কি বলছেন, কি বলছেন না, জ্ঞান দিচ্ছেন, সতর্ক করছেন, মানুষের কিছু এসে যায় না। অন্যদিকে দেখা যাচ্ছে শ্রমিক বাবু তিনি বলেছেন যে বিজেপি বলেই এখনো পর্যন্ত যথেষ্ট সঙ্গত তারা। 2026-এ এত বড় ব্যবধানে জেতার পর কোথায় গণ্ডগোল হয়েছে? এক একটা বিচ্ছিন্ন হয়েছে, না হওয়াই ভালো ছিল। যদি বিজেপি কর্মীরা সংযত না থাকতো, যদি প্রশাসন পুরো ঘটনার উপর নিয়ন্ত্রণ না থাকতো, অনেক বড় ঘটনা ঘটে যেত। হয়নি তো কিছু। জাল সই কাণ্ডে তেরেফুরে নামলো এবারে সিআইডি। সরাসরি হেভিওয়েটদেরকেও টার্গেট করা হচ্ছে। জাল করায় যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আমি জানি না এই বিষয়টা কতদূর কি। হ্যাঁ, সিআইডি তদন্ত করছে, সবারই তদন্তে সহযোগিতা করা উচিত। এরকম তো আমরা শুনিনি বিরোধী নেতা বাঁচার ক্ষেত্রে সই জাল করা হয়েছে। কি সত্যাসত্য আছে সিআইডি তদন্ত করুক, বিষয়টা খুবই গুরুতর অভিযোগ। শেষ প্রশ্ন থাকছে দাদা, যে আগামী 2 তারিখে রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপরেও কি এরকম হামলা হওয়ার আশঙ্কা দেখছেন? সার্কাস দেখতে মানুষ যাবে না এবার, শীতকাল এখনো পড়েনি, কি সার্কাস দেখবে? বসুন ধর্নায়, ভালো তো। গণতান্ত্রিক প্রতিবাদ করার ওনার অধিকার আছে, করুন, কিন্তু প্ররোচনা দেবেন না, উস্কানি দেবেন না। আপনি প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে ধর্নায় বসুন, অনুমতি দিলে বসুন, না হলে সেটা ঠিক হবে না। অনুমতি নিয়ে বসুন, আর উস্কানি দেবেন না। আপনার প্রতিবাদ করার অধিকার আছে, নিশ্চয়ই করবেন, কিন্তু ভুলে যাবেন না যে এখন আর আপনার অনুপ্রাণিত গৃহপালিত পুলিশ নেই, আমলারাও নেই। আইন আইনের মতো চলবে, কোনো রকম বেয়াদবি সহ্য করা হবে না।